বিজেপির সাংগঠনিক পদে নিয়োগ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। জয়দেব খান, যাকে ইতিমধ্যে বিজেপির পার্মানেন্ট ইনভাইটেড মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে, তার সঙ্গে কয়লা মাফিয়ার যোগ রয়েছে এবং অমিত শাহর সঙ্গে তার ছবি প্রকাশ করে আজ বলা হচ্ছে তার সঙ্গে গভীর সম্পর্ক অমিত শাহের। দেখুন, বিষয়টা আমি তিন ভাগে বলতে চাই। প্রথমত তো হচ্ছে যে কোনো মানুষ ভারতীয় জনতা পার্টি জয়েন করতে পারে, কর্মী হতে পারে, কার্যকর্তা হতে পারে। জয়দেব খানও সেরকম আমাদের ভারতীয় জনতা পার্টির একটি কর্মী। দ্বিতীয়ত হচ্ছে তার যে কেসগুলো ছিল, এই যে রানীগঞ্জের আন্ডারে 7টা কেস, রানীগঞ্জ থানার আন্ডারে অপহরণের কেস আর খুনের কেস, এগুলো সমস্ত কিছুই যেরকম তৃণমূল দিয়ে থাকে বিজেপির কর্মীদের, সেইভাবেই তৃণমূল দিয়েছে 2021-এর বাদে। আজকে যদি কেউ বিজেপিতে থাকে তাকে কেস খেতে হবে, আর সেই লোকটাই যদি আবার তৃণমূলে চলে যায় তখন তার কিন্তু সমস্ত যা যা কেসে বলা হচ্ছে আর কি, সেগুলো সব ক্ষমা হয়ে যায়। আমরা অর্জুন সিংজিকে দিয়েই দেখেছি আর কি, যেই মাত্র তৃণমূলে গেলেন সমস্ত আগেকার কেস ক্লোজ করে দেওয়া হলো, আবার যেই বিজেপিতে এলেন সঙ্গে সঙ্গে আবার কেস দেওয়া হলো। এটা ওনাদের একটা স্ট্র্যাটেজি। এবং 3 নম্বর হচ্ছে যে জয়দেব খানের যে কেসগুলো চলছিল, আজকে বেশিরভাগ কেসটাই উনি জামিন পেয়ে গেছেন। জামিন শুধু নয়, খারিজ হয়ে গেছে। জামিন নয়, খারিজ হয়ে গেছে। সুতরাং বালির ব্যবসা ওনার মতে উনি কোনোদিন করেননি। বাকি যে কেসগুলো তৃণমূল দিয়েছে সেগুলো সব আদালত থেকে খারিজ হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে আমার আগেনস্টেও আর্মস কেস আছে। মুকুলরা ছিলেন আমাদের দলে, তার আগেনস্টে বহু কেস রয়েছে। সুতরাং কেসের মতো চলবে। এখানে কাউকে রাজ্য কমিটির মেম্বার করা হতে পারে, কাউকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে মন্ডলের বা রাজ্যের বা জেলার, কিন্তু তার সাথে এটা কিছু নয় যে তার কেস বন্ধ করে দেওয়া হচ্ছে বা তাকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। এটা কিন্তু অ্যাবসলিউট দুটোকে এক করবেন না। কর্মী হিসেবে সে যদি কাজ করে তার সে দায়িত্ব পাবে, কিন্তু তার যদি কেস থাকে সে কেসের মতো চলবে। তৃণমূল বলছে যেহেতু এই কেন্দ্রের সরকারের হাতে এবং সে কারণেই ভোট এলে এগুলোকে ব্যবহার করানো হয় রাজনৈতিক অস্ত্র হিসেবে, এবং রাজনৈতিক এই যোগদান, এই জয়দেব খানেদের মতো কোটানকোট কয়লা মাফিয়াদের বিজেপিতে যোগদান করানোয় ইডি, সিবিআই, আইটি এই হাতিয়ারগুলো ব্যবহার করছে কেন্দ্রের সরকার তথা কেন্দ্রের শাসক দল বিজেপি। দেখুন, আজকে ইডি, সিবিআই আজকে লাস্ট 5 বছর ধরে বহু মানুষকে রেড করা হচ্ছে, বহু মানুষের মাফিয়াদের বাড়ি রেড করা হচ্ছে। আমাদের ওখানেও কিরণ খান এবং কি একটা মজুমদার, আমার মাফিয়াদের নাম অত মনে থাকে না, বালি কয়লার মাফিয়া, তাদেরকে রেড করা হয়েছে কদিন আগে, অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশ, বুধের আইসিও তার মধ্যে আছে। সুতরাং এটা অভিষেক ব্যানার্জি বলতেই পারেন, কিন্তু টিএমসির একজন ভাইপো বলে কেউ আছে, তাকে আমরা শুনেছি ভাইপো এরকম, তার আগেনস্টে কয়লা চুরি, গরু চুরি, সোনা চুরি, পাথর চুরি, সব চুরিরই তার আগেনস্টে অ্যালিগেশন আছে। সুতরাং তৃণমূলের মুখে চুরি নিয়ে অন্তত কথা আমার মনে হয় না বাংলার মানুষ খুব একটা মানবে। আর আবার ভেরি ক্লিয়ার করে দিতে চাই, মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যে কর্মী কার্যকর্তা বিজেপিতে যে কেউ জয়েন করতে পারেন। ভালো কাজ করলে তিনি হয়তো দায়িত্বও পাবেন, কিন্তু কেসের দিক থেকে তার যদি কোনো কেস থাকে আগের বা পরের, সেখানে কিন্তু কোন রকম অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি কিন্তু তাকে দেবে না। রায়দিঘি মথুরাপুরের সভাতে অমিত শাহের সিন্ডিকেটরা কয়লা চুরি ইত্যাদি নিয়ে সরব হয়েছিলেন। সেই বিষয়টি আজকে তুলে ধরেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে। তারা শুরুতেই বলছে মাফিয়ারা, সিন্ডিকেটরা নিয়ে সর্বাধিক যারা জোরে চেঁচিয়ে ওঠেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। কিন্তু ক্যামেরা অফ হলেই দেখা যায় যে এই জয়দেব খানেদের মতো টেন্টেড অভিযুক্ত কয়লা মাফিয়া কিংপিন যারা, তারা ভারতীয় জনতা পার্টিতে পদ পাচ্ছে। এবং এটাই কি স্বচ্ছ ভারত অভিযান? এই ধরনের প্রশ্ন তুলছে তারা যে বিজেপিতে এলে চাকুন না। দেখুন, আজকে জয়দেব খানের মতো মানুষরা যদি সিন্ডিকেট চালায় তাহলে তার জন্য তো আদালত রয়েছে, আপনাদের পুলিশ রয়েছে। অভিষেক ব্যানার্জি আপনার পিসিমা হচ্ছে পুলিশ মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আপনার পুলিশ অ্যারেস্ট করতে পারে যদি সত্যিকারের জয়দেব খানের কোনো কেস থাকে। তা আপনার পুলিশ চুপ করে বসে আছে কেন? সিন্ডিকেট আমরা শেষ করব, কাটমানি নেওয়া আমরা বন্ধ করব, মাননীয় গৃহমন্ত্রী যেটা বলে গেছেন। 2026-এ আমাদের মোদিজির সরকার হচ্ছে, আপনারা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন।
সংঘাতের পরিবেশ, সেখানে উনি চলে যাওয়ার পর এখন মুখ্যমন্ত্রী বলছেন যে তার সাথে অবিচার করা হচ্ছে, তাকে পুনরায় বাংলায় আসার আহ্বান জানানো হচ্ছে। আবার যিনি নতুন আসছেন তার বিরুদ্ধে বলা হচ্ছে যে তার এগেনস্টে তো মামলা রয়েছে। এটা কি পুরনোর সাথে সদ্ভাব তৈরি করে নতুনের সাথে একটা সংঘাতের আবহ তৈরি হচ্ছে রাজ্যে আবার? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, আমি জানি না সেই দলের কি আইডিওলজি আছে বা কি নীতি আদর্শ আছে, বাট তার হয়ে ইয়েস ম্যান যদি আপনি হন তাহলে ইউ আর গুড, আপনি যদি ইয়েস ম্যান না হন তাহলে ইউ আর ব্যাড। এবং সাংবিধানিক যে কোনো পদকে মমতা ব্যানার্জি অসম্মান করে এসেছেন। আজকে সিভি আনন্দ বোসকে উনি বলছেন ওনার ওপর প্রেশার দিয়ে ওনাকে ছাড়ানো হয়েছে, উনি জানলেন কোথা থেকে? মমতা ব্যানার্জি, আপনি তো দুদিন আগে মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছেন, নরেন্দ্র মোদীকে রোজ অপমান করেন, গৃহমন্ত্রী, বিচারপতি মিস্টার জ্ঞানেশ কুমার সিইসি, কাউকে তুমি বাদ দেন না। হঠাৎ করে আজকে আপনার আবার এত গালাগাল দিয়েছেন, এত কটু কথা বলেছেন ডক্টর সিভি আনন্দ বোসকে, আজকে আপনি আবার নাটক করছেন যে ওনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। উনি কি নিজে কোনো কথা বলেছেন? সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা মানুষ মানে মুখ্যমন্ত্রী তার ক্রেডিবিলিটি হারিয়েছেন বাংলার। আমার কাছে তো অ্যাবসলিউটলি আমি এটার উত্তরই দেওয়ার দরকার মনে করি না। বাংলার মানুষও ওনার এই অদ্ভুত কথাগুলোর উত্তর দেওয়ার না। এত নোংরা রাজনীতি উনি করতে শুরু করেছেন যে রাজনীতির উত্তর দেওয়াটাও আমাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সিভি আনন্দ বোস আজকে যাওয়ার সময় এটাও বলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অত্যন্ত মিষ্টি সুন্দর সম্পর্ক এবং ভাই বোনের সম্পর্ক, সেই সম্পর্ক চিরদিন অটুট। সেটাই তো হওয়া উচিত, কিন্তু সেই সৌজন্যবোধ বা সেই ধরনের রাজনীতিতে যে সৌজন্যবোধটা থাকা দরকার সেটা তো আমরা দেখেছি যে এই দলটা আসার পরে সেটা সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়ে গেছে। আর যদি সিভি আনন্দ বোস বলে গেছেন সেটাই হওয়া উচিত। যতই ওনার টার্মে কটূক্তি করুক, কি যতই অপমান করুক, যতই মেয়ে ঘটিতে কেসে ওনাকে অ্যালেজ করা হোক, ওনাকে অপমান করা হোক, তারপরে যাওয়ার সময়তে উনি যে সত্যি ট্রু জেন্টলম্যান, ডক্টর সিভি আনন্দ বোস সেটা বুঝিয়ে দিয়ে গেলেন। যাচ্ছেন গাড়িতে এবং সেখানে তৃণমূল কংগ্রেস বলছে সেটা একটা অডিও ক্লিপও শোনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কাঁথিতে বোম মেরে জেতার কথা নিজেরাই স্বীকার করছে বিধায়ক, অগ্নিমিত্রা বল নিজেই কর্মীদের সঙ্গে সেই কথা আলোচনা করছে, তাহলে বাংলার নির্বাচনে কারা অশান্তি করে? আসলে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে যোগাযোগ, মানুষের সাথে মানুষের জন্য যে কাজ করার স্কোপটা পেয়েছিলেন 15টা বছর, সেটা তো হারিয়েছেন। এখন আইটিটাকে মোটামুটি স্ট্রং করেছেন, ফেক ভিডিও বানানো, ফেক মিম টাইপের জিনিস বানানো এবং ব্যক্তিগত আক্রমণ করা। আমি জানি না আপনি যে প্রশ্নের কথা বলছেন, এখনো আমি ভিডিওটা আমার কানেও আসেনি, আমি চোখেও দেখিনি। এবং এটা যে বলছেন যে কেউ কোন কাঠিতে কি বোম মেরেছে, আমি বিষয়টিই জানি না। সুতরাং এটা খুব পরিষ্কার যে দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে একটি ফেক ভিডিও টিএমসির আইটি সেল তৈরি করেছিল, যেখানে প্রধানমন্ত্রী বসে আছেন আর মহামহিম রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, এটা নিয়ে রাজনীতি করছেন, সেটা যেরকম নোংরা রাজনীতি করছেন, এত মিথ্যা কথা বলেন কি করে? আপনি নিজে মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অব্দি, আর আইটি সেলকেও লাগিয়ে দিয়েছেন এই অসত্য ভিডিও বানানো, প্রচার করা, ব্যক্তিগত আক্রমণ করা। কোথায় নিয়ে নামিয়েছেন? আইনি পদক্ষেপ নেবেন? এত ইম্পর্টেন্স এবার কিছু নেই। আমাদের সরকার বানানোর জন্য আমাদের হাতে আর 1 মাস 1.5 মাস বাকি, ইলেকশন শুরু হতে চলেছে। প্রচুর কাজ, এলাকায় প্রচুর কাজ, রাজ্যে প্রচুর কাজ। এই ফালতু কথা, ফালতু ভিডিও, এগুলো নিয়ে মাথা ঘামাবার আমাদের সময় নেই। অ্যান্ড ভেরি মানে অনেস্টলি স্পিকিং, আমি বিষয়টি এই প্রথম শুনলাম যে আমি কোথায় হেঁটেছি। আমি তো 2 দিন ধরে মেদিনীপুরে ছিলাম, মানে 24 ঘন্টা রকেই ছিলাম, পরিবর্তন যাত্রার ওই গাড়িটিতেই ছিলাম। আমি জানি না কোন সময় আমি হাঁটলাম। আর তারপরে কিসের ভিডিওর কথা উনি বলছেন, মানে কমপ্লিটলি ফেক, কমপ্লিটলি লাই আর কি। মুখ্যমন্ত্রী যেরকম প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাঁ, দলটাও সেরকম তৈরি হয়েছে। ঠিক
দিদি এই যে রাজ্যপাল